সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত। তো আমি তোমাদের সামনে এখন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটি আমার WBPSC দ্বারা আয়োজিত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য যে রিক্রুটমেন্ট হয়েছিল 2007-এ, সেই 2007-এর কোশ্চেন পেপারের ডিটেলস সলিউশনের লাস্ট পার্ট নাম্বার 4। তো এখানে আমি বাকি কোশ্চেনগুলো আলোচনা করব, কোশ্চেন নাম্বার 76 থেকে আপ টু 100 অব্দি, অর্থাৎ টোটাল 25টি কোশ্চেন। তো আশা করি তোমরা আমার আগের পার্টগুলো অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে নিয়েছো। যদি না দেখে থাকো অবশ্যই পার্টগুলো আগে দেখে নিবে, তারপরে এই পার্টটি দেখবে। আমি আগের পার্টগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশনে নিচে লিঙ্কগুলো দিয়ে দিব। আর তাছাড়া কিন্তু আমি অলরেডি 2016, 2014 আর 2012 এগুলো কিন্তু সলভ করে দিয়েছি। অবশ্যই তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে WBPSC অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওইখানে গিয়ে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনেও আমি লিঙ্কগুলো দিয়ে দিব। তো অবশ্যই এই ভিডিওটি তোমরা ফার্স্ট টু লাস্ট অব্দি দেখবে, কারণ এখানে যে 25টি কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে কনসেপচুয়াল। তো আমি তোমাদেরকে পুরো ডিটেলসে উইথ এক্সপ্লেন করে তোমাদেরকে অ্যান্সারগুলো বুঝাবো। তো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমাদেরকে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে হবে, এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আমি আবার নেক্সট আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো। তো চলো সময় নষ্ট না করে সলিউশনটা দেখে নিই। তো ফার্স্ট যে আজকের কোশ্চেনটি আছে, কোশ্চেন নাম্বার 76, সেই কোশ্চেনটা হচ্ছে আমার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বা হাইওয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে কোশ্চেন। ঠিক আছে, খুব ইজি কোশ্চেন। বলেছে দ্য সেফ স্টপিং সাইড ডিস্টেন্স ইন মিটার, ইন এম মানে মিটার, অ্যাকর্ডিং টু IRC রেকমেন্ডেশন ফর আ ডিজাইন স্পিড অফ 60 km/h। ঠিক আছে, তো আমরা জানি স্টপিং সাইড ডিস্টেন্স HD, এটা আমরা ফর্মুলা তোমরা সবাই জানো, V ইন্টু টি। এখানে ভিটা কিন্তু আমি স্মল ভি লিখেছি, ইন্টু টি প্লাস v²/2 ইন্টু জি ইন্টু এফ ইন্টু ইটা। ঠিক আছে, এটা ইটা। ঠিক আছে, ইটা মানে হচ্ছে আমার এফিসিয়েন্সি। ঠিক আছে, আর আমি যে ফর্মুলাটা লিখলাম সেটা অবশ্যই হচ্ছে প্লেন টেরাইনের জন্য। ঠিক আছে, মানে পুরো প্লেন, স্লোপিং নেই। তাহলে আমার হচ্ছে এটা হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে, তো এই ফর্মুলাতে আমরা জানি এইটাকে বলা হচ্ছে, আমরা সবাই জানি, দ্যাট ইজ কল ল্যাগ ডিস্টেন্স। ঠিক আছে, ল্যাগ ডিস্টেন্স। ঠিক আছে, আর এইটা আমার যেটা যায় সেটা হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স, কারণ আমরা জানি স্টপিং সাইড ডিস্টেন্স ইকুয়াল টু ল্যাগ প্লাস ব্রেকিং ডিস্টেন্স। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তো এইখানে হচ্ছে ভি ইন্টু টি। টি হচ্ছে আমার রিয়াকশন টাইম অফ দ্য ড্রাইভার। ঠিক আছে, যেটা হচ্ছে আমার টি হয় হচ্ছে স্মল টি ইকুয়াল টু ফর স্টপিং সাইড ডিস্টেন্সের জন্য 2.5 সেকেন্ড। ঠিক আছে, অ্যাজ পার IRC। ঠিক আছে, প্লাস v²/2 জি এফ। এফ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন লংগিটিউডাল ডিরেকশনে। ঠিক আছে, অ্যাজ পার IRC স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 0.35 কোএফিসিয়েন্ট অফ লংগিটিউডাল ফ্রিকশন। ঠিক আছে, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এবার বাই ডিফল্ট আমরা কি করি, এফিসিয়েন্সি ইকুয়াল টু 100% ধরে নেই, আমাদের যদি কিছু না দেওয়া থাকে, ব্রেক এফিসিয়েন্সি। ঠিক আছে, তো আমাকে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি স্মল ভি মানে ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড, তো আমার এখানে km/h হচ্ছে, তো এটাকে আমি মিটার পার সেকেন্ডে কিন্তু আমি কনভার্ট করে নিলাম। ঠিক আছে, মিটার পার সেকেন্ড আমি কনভার্ট করে নিলাম। ঠিক আছে, এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলে, আমি এফ এর ভ্যালু 0.35 বসিয়েছি। ঠিক আছে, টি এর ভ্যালু আমি 2.5 সেকেন্ড বসিয়েছি অ্যাজ পার IRC, আর এটার ভ্যালু 100% বসিয়েছি, মানে 1। ঠিক আছে, যদি 50% বলতো তাহলে 0.5 বসতো যখন এফিসিয়েন্সি দিয়ে দিবে, না দিলে ডিফল্ট হিসেবে আমরা 100% নিয়ে নেবো। তাই অ্যান্সার আমার মোটামুটি 82 মিটারের মতন বেরোয়। তো এখানে নিয়ার অ্যাবাউট অ্যান্সার আমার 80 আছে, তো কারেক্ট অ্যান্সার বি, অর্থাৎ 80 হয়ে যাবে। আশা করা যায় ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 76, দ্য ম্যাক্সিমাম লিমিট অফ ওয়াটার অ্যাবজর্পশন ফর এগ্রিগেট সুইটেবল ফর রোড কনস্ট্রাকশন। তাহলে এটাও আমার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন। ঠিক আছে, তো এইটা একটু কনফিউজিং অপশন আছে, তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই। জেনারেলি কি হয়, রোড মেকিং ম্যাটেরিয়াল হিসাবে যদি এগ্রিগেট ইউজ করা হয়, তার ওয়াটার অ্যাবজর্পশনের লিমিট হয় হচ্ছে আপ টু 2% অবধি। ঠিক আছে, অর্থাৎ 0.1 থেকে আপ টু 2%। ক্লিয়ার হলো? সেটা হচ্ছে IRC 1985 একটা স্পেশাল এডিশন আছে। ঠিক আছে, IRC হিসাবে, সেই হিসাবে। কিন্তু মনে রাখবে IRC 23 যেটা আছে সেটা কিন্তু স্পেসিফাই করেছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াটার অ্যাবজর্পশন অ্যাজ 1% ফর 2 কোটেড বিটুমিনাস সারফেস ড্রেসিং এর জন্য। ঠিক আছে, তো আমরা 2 নিব, 2 অপশনে নেই, তো সেই হিসাবে আমরা 1 অ্যান্সার দিতে পারি, কারণ IRC 23 অনুযায়ী 1% আবার হচ্ছে বিটুমিনাস সারফেস ড্রেসিং এর জন্য। তো আমার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমি কনসিডার করলাম 1%। ক্লিয়ার?
নেক্সট কোশ্চেন নাম্বার 78, দ্য অ্যামাউন্ট অফ ইকুইলিব্রিয়াম সুপার ইলিভেশন। সবসময় মনে রাখবে ইকুইলিব্রিয়াম সুপার ইলিভেশন, ঠিক আছে। জেনারেল সুপার এলিভেশন আমরা তিনভাবে বের করি, একটা ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন, একটা এমনি নর্মাল সুপার এলিভেশন, আর একটা হচ্ছে ডিজাইন সুপার এলিভেশন, ঠিক আছে। এটাও কিন্তু আমার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, জিওমেট্রিক ডিজাইনের থেকে খুব ভালো কোশ্চেন, ঠিক আছে। এবার আমরা জানি সুপার এলিভেশনের ফর্মুলা এইটা, ই প্লাস এফ, ই হচ্ছে সুপার এলিভেশন, এফ হচ্ছে ল্যাটেরাল কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন ইকুয়াল টু ভি স্কয়ার বাই জি, আর ভিটা কিন্তু আমরা স্মল লিখেছি, অর্থাৎ স্মল ভি মানে সবসময় মিটার পার সেকেন্ড, আর ক্যাপিটাল হলে কিলোমিটার পার আওয়ার, জি ইন্টু আর, আর হচ্ছে মিটারে বসবে, আর হচ্ছে আমার রেডিয়াস অফ দ্য কার, ঠিক আছে। আরটা হচ্ছে রেডিয়াস অফ কার, ক্লিয়ার। এবার অপশনটা তোমরা দেখো, এখানে সব অপশনে ক্যাপিটাল ভি আছে, ঠিক আছে। এবার ক্যাপিটাল ভিতে যদি আমরা কনভার্ট করি স্মল ভিটাকে ক্যাপিটাল ভিতে, আর আমরা যদি জি এর ভ্যালু 9.81 বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এই এক্সপ্রেশনটা পাই। সেটা আমরা সবাই জানি, ই প্লাস এফ ইকুয়াল টু, এটা প্লাস, ঠিক আছে, ই প্লাস এফ ইকুয়াল টু ভি স্কয়ার বাই 127 আর, এটা কিন্তু হয়। এবার ফর ইকুইলিব্রিয়াম সুপার ইলিভেশন সবসময় মনে রাখবে এফ এর ভ্যালু কিন্তু আমার 0 হয় ফর ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন। তাহলে এফ 0 হয়ে গেলে আলটিমেটলি ই ইকুয়াল টু ভি স্কয়ার বাই 127 আর, এইটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন। তাহলে অ্যান্সার কিন্তু আমার বি হয়ে যাবে। আর আরেকটা তোমাদের বলে দেই, যে আমরা যেটা জানি ই ইকুয়াল টু ডাইরেক্ট যেটা আমরা করি ভি স্কয়ার বাই 225 আর, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডিজাইন সুপার এলিভেশন, কিন্তু এটা হচ্ছে ডিজাইন সুপার এলিভেশন, কারণ আমরা জানি ডিজাইন সুপার এলিভেশনের ক্ষেত্রে ভেলোসিটি আমরা কি করি, ডিজাইন ভেলোসিটি 25% কম নিয়ে, অর্থাৎ 75% নিয়ে আমরা সুপার এলিভেশন ডিজাইন করি, সেক্ষেত্রে এই অ্যান্সারটা হয়। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 79, ইন কেস অফ প্লেন টেরাইন দ্য রুলিং গ্রেডিয়েন্ট শুড নট বি স্টিপার। তাহলে এটাও আমার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, জিওমেট্রিক ডিজাইনের থেকে, কারণ এখানে কোশ্চেনগুলো কিন্তু ফরওয়ার্ড ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং থেকে হচ্ছে। তো একটা জিনিস আমাদের বলে দিই, যে প্লেন টেরাইনের জন্য হয় হচ্ছে 1/30, ঠিক আছে। এটা বইতে আছে ডাইরেক্ট অ্যান্সার, আর এটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, যে মাউন্টেনিয়াস টেরাইনের জন্য হয় 1/20, আর ফর স্টিপ টেরাইনের জন্য হয় 1/16.7, আর প্লেন, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে রোলিং, ঠিক আছে। প্লেন আর রোলিং টেরাইনের জন্য কিন্তু 1/30, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 80, এটাও আমার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর question. The pavement design, in pavement design, depth of pavement is influenced by হুইল লোড দিয়ে তো অবশ্যই ইনফ্লুয়েন্স হবে, টায়ার প্রেশার দিয়ে ইনফ্লুয়েন্স হয়, ঠিক আছে। আর তার অ্যান্সার হবে ডি, বোথ এ অ্যান্ড বি, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 81, the total rainfall in a catchment of area 1200 কিলোমিটার স্কয়ার ডিউরিং আ স্টর্ম ইজ 160 mm, দ্য ইনফিল্ট্রেশন ইন্ডেক্স, অর্থাৎ ফাই ইন্ডেক্স বের করতে বলেছে, ডিউ টু স্টর্ম রান অফ 1.2 × 10⁻14 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে ওয়াটার রিসোর্সের কোশ্চেন, বা আমরা হাইড্রোলজির কোশ্চেন বলতে পারি, ঠিক আছে, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, ঠিক আছে। খুব ইজি কোশ্চেন, আমাকে ফাই ইন্ডেক্স বের করতে বলেছে। তো প্রথমে আমি রেনফল ইন্টেন্সিটিটা বের করলাম, যেটা এখানে কাজে লাগবে না, তাও বের করছি রেনফল ইন্টেন্সিটি। তাহলে আমার 160 mm রেনফল হয়েছে ইন 6 আওয়ারে, তাহলে এটা 2.67 সেন্টিমিটার পার আওয়ারে বের হয়, দ্যাট ইজ রেনফল ইন্টেন্সিটি আই যায়। এবার আমরা রান অফ বের করবো, রান অফ ডেপ যেটা, ঠিক আছে। তো আমার রান অফ হয়েছে কত, ভলিউমে দেওয়া আছে 1.2 × 10⁻14, ঠিক আছে, সেন্টিমিটার কিউব, ভলিউম ডিভাইডেড বাই এটা হচ্ছে আমার এরিয়া, ঠিক আছে। আমি এরিয়াটাকে কি করলাম, সেন্টিমিটার স্কোয়ারে কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে। এইটা যেটা আছে এটাকে কিন্তু আমি সেন্টিমিটার স্কোয়ারে কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে। হয়ে যাওয়ার পরে আমার অ্যান্সারটা বেরোলো 10 সেন্টিমিটার, ঠিক আছে, ক্লিয়ার। এবার হচ্ছে ফাই ইন্ডেক্স, ফাই ইন্ডেক্সের ফর্মুলা আমরা এটা জানি, এ পি মাইনাস আর ডিভাইডেড বাই এফেক্টিভ টাইম, ঠিক আছে। পি হচ্ছে আমার রেনফল, অর্থাৎ এফেক্টিভ রেনফল, মাইনাস রান অফ। এবার আমার রেনফল কত হয়েছে, 16 সেন্টিমিটার, অর্থাৎ 160 mm, আমি সেন্টিমিটারে কনভার্ট করেছি, ঠিক আছে। রান অফ হচ্ছে 10 সেন্টিমিটার, আমি ধরলাম এফেক্টিভ টাইম আমার 6 আওয়ার, যেহেতু 6 আওয়ার রেনফল হয়েছে, তো অ্যান্সার বের করলে 1 সেন্টিমিটার পার আওয়ার বের হয়, ঠিক আছে, 1 সেন্টিমিটার পার আওয়ার, ঠিক আছে, যেটা অবভিয়াসলি লেস দ্যান আই। তো আমার অ্যান্সার হয়ে যাবে এ, 1 সেন্টিমিটার পার আওয়ার, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 82, in Francis equation for necessary correction for n contraction for calculating of discharge capacity of the spillway of a dam n represent, ভালো কোশ্চেন, ঠিক আছে। এটাও আমার ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, জেনারেল হাইড্রোলিক স্ট্রাকচারের মধ্যে পড়ে, ঠিক আছে।
বা আমরা ফ্লুইড মেকানিক্সেরও বলতে পারি, ফ্লুইড মেকানিক্সের ফর্মুলা আছে। তো চলো ফ্রান্সিস ইকুয়েশনটাকে দেখে নিই, ঠিক আছে। তো ফ্রান্সিস ইকুয়েশনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে মেইন ফর্মুলা হচ্ছে এটা, কিউ ইকুয়াল টু 2/3 সিডি রুট জি বাই এল ইন্টু এইচ টু দি পাওয়ার 3/2, যেটা হচ্ছে আমাদের ডিসচার্জ বের করার ফর্মুলা। তো অ্যাজ পার ফ্রান্সিস এই যে এলটা আছে, ঠিক আছে, এই এলটা আমার পুরোপুরি এলটি ইউজ হয় না, এল এফেক্টিভ হয়, মানে ডিউ টু এন্ড কনস্ট্রাকশন লেংথটা কমে যায়, ঠিক আছে। তো তখন ফ্রান্সিস কি করেছে, তখন আমার দিয়ে বলেছে প্রত্যেকটা এন্ড কন্ট্রাকশনের জন্য আমার ভ্যালুটা রিডিউস হয় লেংথে 0.1 করে, 0.1 টাইমস ইন্টু এইচ, এইচ হচ্ছে হেড অফ দ্য ওয়াটার ওভার দ্য ওয়ার অর স্পিল হয়, ঠিক আছে। এটা হচ্ছে ফর একটার জন্য, ঠিক আছে। তাহলে এন নাম্বারের জন্য কত হবে, তাহলে এন ইন্টু 0.1 এইচ ফর এন নাম্বার, ঠিক আছে। তো এখানে কি বলেছে, দুটো যদি থাকে তাহলে এখানে 0.2 হয়ে যায়, ঠিক আছে। তো আমার তাহলে আলটিমেটলি এন কি রিপ্রেজেন্ট করে, নাম্বার অফ এন্ড কন্ট্রাকশন, অর্থাৎ দ্যাট মিনস নাম্বার অফ ডিফ্লেক্টিং কর্নার, বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 83, as per Lacey's regime theory the flow velocity is proportional to, ঠিক আছে, ভালো কোশ্চেন। প্রপোর্শনাল টু জিজ্ঞাসা করেছে অ্যাজ পার লেসি, এটা আমার ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, ঠিক আছে, খুব ইজি আছে। তোমরা যদি জানো তো আমি এখানে বলে দিচ্ছি যে ফ্লো ভেলোসিটি অ্যাজ পার লেসি হয় হচ্ছে কিউ এফ স্কোয়ার বাই 140 হোল টু দি পাওয়ার 1/6। তাহলে এবার আমি যদি এটা প্রপোর্শনালি করি ডাইরেক্ট আমার এটা অ্যান্সার বেরোচ্ছে, তাহলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, ক্লিয়ার। নেক্সট 84, if duty of water records for a crop is 1000 হেক্টর পার মিটার কিউব সেকেন্ড অ্যান্ড বেস পিরিয়ড হচ্ছে 100 ডেজ, আমাকে টোটাল ডেপথ অফ ওয়াটার বের করতে বলেছে, ঠিক আছে। টোটাল ডেপথ বলতে ডেল্টা, ডিউটি দেওয়া আছে আর এরিয়া দেওয়া আছে, আমাকে ডেল্টা বের করতে হবে, ক্লিয়ার। এটা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন। আমরা এই ফর্মুলাটা জানি, ডেল্টা ডিউটির সাথে রিলেশন। তো আমাকে কি বের করতে বলছে, ডেল্টা মানে ডেপথ অফ ওয়াটার, ডেল্টা ইকুয়াল টু হয় 864 বি বাই ডি, ডি হচ্ছে ডিউটি, ঠিক আছে, বি হচ্ছে আমার বেস পিরিয়ড, ঠিক আছে, বি হচ্ছে আমার বেস পিরিয়ড। তো এইটার অ্যান্সার আমার বেরোবে সেন্টিমিটার ইউনিটে, ঠিক আছে, যেখানে আমার বেস পিরিয়ডটা ডেতে বসবে আর এটা হচ্ছে আমার হেক্টর পার মিটার কিউব পার সেকেন্ডে বসবে। তো অ্যান্সার বেরোবে 86.4 সেন্টিমিটার। তো অ্যাপ্রক্স বা নিয়ার অ্যাবাউট অ্যান্সার হচ্ছে 90। তো আমার কারেক্ট অ্যান্সার কিন্তু সি। তোমরা মনে রাখবে এই ফর্মুলা যেটা আছে সেটা কিন্তু ডেল্টা বেরোবে সেন্টিমিটারে, আর আরেকটা ফর্মুলা আছে যেটা বসানো হয় 8.64 বি বাই ডি, ঠিক আছে, বিটা ডেটে বসবে, এটা হেক্টর মিটার পার কিউব পার সেকেন্ডে থাকবে, কিন্তু এটার অ্যান্সার তখন মিটারে বের হয়ে যায়, আমার ডেল্টাটা তখন মিটারে হয়ে যায়, ক্লিয়ার। এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 85, in a gravity dam total force due to wave pressure above the still water acts at a height of, এটা আমার ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, মেইনলি হাইড্রোলিক স্ট্রাকচারের কোশ্চেনে পড়ে, খুব ভালো কোশ্চেন। চলো একটু দেখে নেই। ওয়েভ প্রেশার যেটা আছে গ্র্যাভিটি ড্যামের উপরে, এই যে ডিউ টু ওয়েভ, এখানে যে প্রেশার দেয় সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ফর্ম তৈরি করে, ঠিক আছে, ট্রায়াঙ্গুলার ফর্ম তৈরি করে। এবার এই যে টোটাল প্রেশার, অর্থাৎ এই যে লাইনটা আমি যেটা আছে এটার অ্যাক্টিং পয়েন্ট হয়েছে এই যে ওয়াটার লেভেল যেটা আছে সি লেভেলের থেকে আমার হয়ে যাচ্ছে 3/8 HW, এটা হচ্ছে হাইট অফ ওয়েভ, ঠিক আছে। আর টোটাল যে প্রেশারটা হয় সেটা হচ্ছে এইটা হয় 2.4 গামা ডাব্লু ইন্টু HW, ঠিক আছে, ওয়েভের হাইট। আর তার অ্যাক্টিং পয়েন্ট ফ্রম দ্য সি লেভেল, অর্থাৎ ওয়াটার লেভেলের থেকে। তো আমরা এখানে কি বলেছে, অ্যাবভ দ্য স্টিল ওয়াটার সারফেস, ঠিক আছে। তো আমরা হবে 3/8 HW, এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার বের হয় অ্যাপ্রক্স 0.375 HW, therefore correct answer A, clear. Next question 86, an aquifer that is confined at the bottom but not at the top, ঠিক আছে, এটা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং কোশ্চেন বা সয়েল মেকানিক্সের মধ্যেও পড়ে, ঠিক আছে, ওয়েল হাইড্রোলিক্স এর কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন, কোনো ব্যাপার না। এটা হবে হচ্ছে আনকনফাইন, ঠিক আছে, কারণ বটমটা কনফাইন বাট টপটা হচ্ছে কনফাইন না। আর যদি বোথ হতো তাহলে হচ্ছে আমার এটা কনফাইন অ্যাকুইফার হয়ে যেত, ক্লিয়ার। নেক্সট 87, ইন্টারসেপশন লসেস, এটা আর কিছু বলবো না, রিপিট কোশ্চেন, 2012-তে এসেছিল। আমরা জানি স্টার্টিংয়ে মোর হয়, ঠিক আছে, মোর অ্যাট দ্য স্টার্ট অফ আ স্টর্ম, ঠিক আছে, আর একটা টাইমে গিয়ে সেটা কিন্তু কমতে কমতে গিয়ে জিরো হয়ে যায়। তো ইন্টারসেপশন লস ইজ মোর অ্যাট দ্য স্টার্ট অফ আ স্টর্ম। নেক্সট কোশ্চেন নাম্বার 88, when a river start meandering the sediment carrying capacity, ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, ঠিক আছে, এটা আমি এক্সপ্লেন করবো। তো এটার অ্যান্সার হবে এ,
ঠিক আছে, ফার্স্ট ডিক্রিজেস অ্যান্ড আলটিমেট ইনক্রিজেস। ব্যাপারটা কি, মিয়েন্ডারিং আমাকে বুঝতে হবে। মিয়েন্ডারিং মানে নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হয় সাপের মতো, মানে ব্যাপারটা কীরকম, এটা মানে রিভার, আমার রিভারটা ফ্লো হচ্ছে, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে কি হয়, এই পোর্শনটা যেটা আছে এখানেও কি করবে, এরোশন করবে, করে এই পোর্শনেও কি করবে, সেটাকে ডিপোজিট করবে, সেডিমেন্টেশন, ঠিক আছে, এখানেও ডিপোজিট করে, ঠিক আছে, ক্লিয়ার। আর এখানে হচ্ছে এরোশন করে, ঠিক আছে, সেম এদিক থেকে এরোশন করে ও আবার এখানে ডিপোজিট করবে, সিল্ট বা বেড, ঠিক আছে, এই পোর্শনে ও ডিপোজিট করবে। তো এরকম করে এঁকে বেঁকে প্রবাহিত হয়, ঠিক আছে। এবার হচ্ছে যখন ইনিশিয়ালি যখন ডিপোজিট করে, ইনিশিয়াল যখন মেইনটেনিং হয়, তখন উইড অফ দ্য রিভার ইনক্রিজ হয়, ঠিক আছে, উইড অফ দ্য রিভার ইনক্রিজ হয়, হয়ে যাওয়ার পরে কি হয়, উইডটা বেড়ে যায়, ভেলোসিটি কমে যায়, সিল্ট ক্যারিং ক্যাপাসিটি বা সেডিমেন্ট ক্যারিং ক্যাপাসিটি কমে যায়। এবার কি হয়, এবার যখন এখানে ডিপোজিট হচ্ছে, ডিপোজিট হতে 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 তখন আমার যে চ্যানেলটা আছে, তখন উইড অফ দ্য চ্যানেল আমার কমে যায়, অর্থাৎ বি, নতুন বি যেটা হয় সেটা লেস দ্যান ইনিশিয়াল বি এর থেকে হয়, ঠিক আছে। এবার উইড কমে গেলে আমার কি হয়, ভেলোসিটি ইনক্রিজ হয়ে যায়, ঠিক আছে, ভেলোসিটি ইনক্রিজ হলে আমার কি হবে, ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যায়, অর্থাৎ ডিসচার্জ বেড়ে যায়, ঠিক আছে, ডিসচার্জ বেড়ে যায়, আমার কিউ ইনক্রিজ হয়ে যায়, তার মানে ক্যারিং ক্যাপাসিটিও বেড়ে যায়। তো আমার কারেক্ট অ্যান্সার ফার্স্ট ডিক্রিজেস অ্যান্ড আলটিমেটলি ইনক্রিজেস। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 89, স্টোরেজ অফ ওয়াটার বাই ইম্পাউন্ডিং ইজ রিকোয়ার্ড হোয়ার। এটা আমার ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন। ইম্পাউন্ডিং ওয়াটার বলেছে, চলো একটু দেখে নেই। ইম্পাউন্ডিং অফ স্টোরেজ ওয়াটার, যেটাকে বলে স্টোরেজ রিজার্ভার বা ইম্পাউন্ডিং রিজার্ভার, এটার মেন ফাংশন কি, এই রিজার্ভার উইথ গেট কন্ট্রোল আউটলেটস হোয়ার ইন সার্ফেস ওয়াটার মে বি রিটেন ফর আ কনসিডারেবল পিরিয়ড অফ টাইম অ্যান্ড রিলিজ ফর ইউজ অ্যাট আ টাইম when the normal flow of the stream is insufficient to satisfy our requirement। তো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তখন সাপ্লাই দেওয়া হয়, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমার ভালো অ্যান্সার হবে, দেখি, প্লেন্টি অফ ওয়াটার ইজ অ্যাভেলেবল ইন দ্য স্ট্রিম ইন অল সিজন। তাহলে তো আমার তো দরকারই নাই রিজার্ভার দেওয়ার, রিজার্ভারগুলো আমার নদীতে দেয়, যেখানে আমার মানে আমরা জানি যে প্রত্যেক সিজনে যেখানে ওয়াটার সবসময় অ্যাভেলেবেল না, সেই ওয়াটারকে স্টোর করে রেখে আমাদের প্রয়োজনের সময় কাজে লাগানো। এক্সেস অফ সাসপেন্ডেড অ্যান্ড ডিজলভ ম্যাটার আর প্রেজেন্ট ইন দ্য ওয়াটার, হবে না, ঠিক আছে। এবার হচ্ছে এই দুটোর মধ্যে, এবার ডি অপশন যেটা বলেছে অনেকে ডি করবে, কিন্তু ডি কিন্তু হবে না, কি বলে, 89 এর অ্যান্সার হয়ে গেল সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 90, ড্র ডাউন অর ডিপ্রেশন হেড রিলেটেড টু পাম্পিং ইন আ ওয়েল। ভালো কোশ্চেন, তো চলো একটু দেখে নিই। তো এইটা যদি আমার অ্যাকুইফার হয়, ঠিক আছে, এটা আমার একটা ওয়েল ড্রাগ করা হয়েছে, যার থেকে পাম্পিং করে আমার কিউ ডিসচার্জ দিয়ে ওয়াটার বেরিয়ে যাচ্ছে, ক্লিয়ার। তো এইটা যদি আমার ন্যাচারাল ওয়াটার টেবিল হয়, ঠিক আছে, তো একটা পার্টিকুলার টাইমে এইখানে যে ওয়াটারের যে ডিফারেন্সটা, অর্থাৎ ন্যাচারাল ওয়াটার লেভেলের সাথে আমার হচ্ছে ওয়েলের ভিতর পাম্পিং করার পরে যে ওয়াটার লেভেলের ডিপ্রেশন হচ্ছে, সেটাকে আমার বলা হয় ড্র ডাউন, ক্লিয়ার। তো এখানে দেখি কি বলেছে, ডিফারেন্স বিটুইন দ্য ওয়াটার লেভেল ইন দ্য ওয়েল আফটার পাম্পিং অ্যান্ড দ্য লেভেল অফ আনএফেক্টেড ওয়াটার টেবিল, ঠিক আছে। তো এটা মনে হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখা যাক বাকি অপশনগুলো। ডিফারেন্স অফ ওয়াটার লেভেল বিফোর অ্যান্ড আফটার পাম্পিং, তো আমার মনে হয় এই হচ্ছে সবথেকে কারেক্ট অ্যান্সার, কারণ আমি তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিলাম ড্র ডাউনটা কী বলে, ঠিক আছে। তো বাকিগুলো কিন্তু আমার হবে না, তো কারেক্ট অ্যান্সার এ। নেক্সট কোশ্চেন 91, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অফ ওয়েস্ট ওয়াটার ইজ মেজার, মানে বায়োকেমিক্যাল অক্সিজেন মানে বিওডি। এবার আমরা বিওডি মানে কি জানি, বায়ো ডিগ্রেডেবল অর্গানিক ম্যাটারের ডিকম্পোজিশন, অর্থাৎ অ্যান্সার আমার হয়ে যাবে সি, কনসেন্ট্রেশন অফ বায়োডিগ্রেডেবল অর্গানিক ম্যাটার, ঠিক আছে। আর সিওডির ক্ষেত্রে কি হয়, বায়োডিগ্রেডেবল অ্যাজ ওয়েল অ্যাজ নন বায়োডিগ্রেডেবল অর্গানিক ম্যাটার, এই জন্য আমাদের কি হয়, সিওডি অলওয়েজ গ্রেটার দেন বিওডি হয়, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 92, দ্য গ্রোথ অফ অ্যালগে ইজ ইউজফুল, ঠিক আছে, এইটা অবশ্যই অ্যান্সার হবে অক্সিডেশন পন্ড। সেডিমেন্টেন্স টেনশনে আমার অ্যালগে গ্রোথ হয় না, দরকার নেই। স্লো স্যান্ড ফিল্টারের দরকার নেই, স্লাশ ডাইজেশন ট্যাঙ্কও নেই, কারণ অক্সিডেশন পন্ডে অ্যালগেটা দরকার, কারণ আমরা জানি অক্সিডেশন পন্ডে অ্যালগে প্লাস ব্যাকটেরিয়া এই দুটো মিলে সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি হয়, নিউট্রিশন, ঠিক আছে, সিম্বায়োটিক অ্যালগে প্লাস ব্যাকটেরিয়া, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 93, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, এটা আগেরটা এনভায়রনমেন্টাল
ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ছিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এ সার্টেন অ্যামাউন্ট অফ সিএস ওয়েন অ্যালাউড টু সেটেল ইট গিভস 28 সেন্টিমিটার কিউব অফ স্লাজ। ইফ দ্য ড্রাই ওয়েট অফ দিস স্লাজ ইজ 4 গ্রাম, হোয়াট উইল বি দ্য স্লাজ ইন্ডেক্স? স্লাজ ইন্ডেক্স মানে স্লাজ ভলিউম ইন্ডেক্স। আমি ফর্মুলা লিখে দিয়েছি। জেনারেলি স্লাজ ভলিউম ইন্ডেক্স হচ্ছে পার্সেন্টেজ অফ ভলিউম অফ স্লাজ সেটেল বাই হচ্ছে পার্সেন্টেজ অফ ওয়েট অফ সেটেল স্লাজ, ঠিক আছে, ড্রাই ওয়েট। ঠিক আছে, তো এখানে ডাইরেক্ট ভলিউম বাই আমার ওয়েট বসিয়ে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে 7 সিসি পার গ্রামের রেসপেক্টে। ঠিক আছে, তো এখানে ইউনিট দেয়নি, তো আমরা যা দেওয়া আছে তার রেসপেক্টে করবো, অ্যান্সার আমার হয়ে যাবে বি। আশা করা যায় ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 94, ব্যাকটেরিয়াগুলি আর হার্মলেস অর্গানিজম বাট দেয়ার প্রেজেন্স ইন ওয়াটার ইন্ডিকেটস। এটা আমার হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন। ঠিক আছে, তো আমরা জানি ব্যাকটেরিয়াগুলি প্রেজেন্স কি বোঝায়? প্রেজেন্স অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। তো অ্যান্সার হচ্ছে সি। ইন জেনারেল পিএইচ ভ্যালু অফ ফ্রেশ সুয়েজ, এটা আমার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন। এখানে বলেছে ফ্রেশ সুয়েজ, এটা ই। ঠিক আছে, ফ্রেশ সুয়েজ। সুয়েজ জেনারেলি আবার দুইভাবে করা যায়, একটা ফ্রেশ বলি আর একটাকে বলা হয় সেপটিক সুয়েজ। ঠিক আছে, ফ্রেশ সুয়েজ হচ্ছে অ্যালকালাইন হয়, ঠিক আছে, আর সেপটিক সুয়েজ হচ্ছে অ্যাসিডিক হয়। তো অ্যালকালাইন হয় মানে 7 এর উপরে, তাহলে আমার অ্যান্সার হবে ডি, বিটুইন 7 to 14। তো তোমরা নোট ডাউন করে নিতে পারো। সেপটিক সুয়েজ হচ্ছে অ্যাসিডিক হয়, যার পিএইচ ভ্যালু লেস দ্যান 7 হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 96, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, ভালো কোশ্চেন। বলেছে আমার, if the chlorine demand of a water sample is found to be 0.2 milligram per liter and the sample of bleaching powder contain 30% chlorine, ঠিক আছে, what will be the amount of such bleaching powder needed to treat 1 liter of water? ঠিক আছে, তো আমার ক্লোরিন ডিমান্ডটাতে কিন্তু দিয়ে দিয়েছে 1 লিটারের জন্য আমার লাগে 0.2 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এবার আমাকে 1 লিটারের জন্য ব্লিচিং পাউডার কত লাগবে সেটা বের করেছে। তো ব্লিচিং পাউডারের ক্লোরিন কত হতে 30%। এই ব্যাপারটা আমাকে বুঝতে হবে, ব্যাপারটা কি বলতে যাচ্ছে। 30% মানে হচ্ছে আমার হচ্ছে 30 মিলিগ্রাম ক্লোরিন লাগবে তখনই যখন আমরা 100 মিলিগ্রাম ব্লিচিং পাউডার ইউজ করতে পারবো। অর্থাৎ 100 মিলিগ্রাম ব্লিচিং পাউডারের থেকে 30 মিলিগ্রাম আমরা ক্লোরিন পাই। তো এমনি ক্লোরিন লাগবে কত? 0.2 মিলিগ্রাম। তো 0.2 মিলিগ্রাম ক্লোরিন পেতে গেলে আমাকে ব্লিচিং পাউডার ইউজ করতে হবে 0.67 মিলিগ্রাম। তো আমার অ্যান্সার হবে ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 97, এটা আমার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন। ঠিক আছে, ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন অফ ওয়াটার ইনভলভস অ্যাডিশন অফ ক্লোরিন ইন অ্যান অ্যামাউন্ট সাফিসিয়েন্ট টু। তো আমরা সবাই জানি ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনটা কি হয়। ঠিক আছে, লাস্ট অ্যামাউন্ট অফ ওয়াটার ব্রেক পয়েন্ট, যেটা হচ্ছে রিয়াক্ট উইথ এনি অ্যামোনিয়া অ্যান্ড রেডিলি অক্সিডাইজেবল অর্গানিক ম্যাটার। কারেক্ট অ্যান্সার বি। ঠিক আছে, এটাকে আমি আর এক্সপ্লেন করছি না, তোমরা সবাই জানো। নেক্সট কোশ্চেন নাম্বার 98, এটাও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন। বলেছে পলি ইলেকট্রোলাইটস আর ইউজুয়ালি, ঠিক আছে, এটা একটা আনকমন কোশ্চেন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ। পলি ইলেকট্রোলাইটস জিনিসটা কি, চলো একটু দেখে নিই, তারপর আমি ডিটেলসটা বলছি। পলি ইলেকট্রোলাইটসকে যেন আমি ব্রেক করি, পলি প্লাস ইলেকট্রোলাইট। ঠিক আছে, এবার পলি মানে হচ্ছে পলিমার, ইলেকট্রোলাইটস অর্থাৎ সল্ট। ঠিক আছে, যেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্টিভিটি হয়, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্ট করতে পারে। আর পলিমার হচ্ছে হাই মলিকুলার ওয়েট হয়, আমরা জানি পলিমারে। তো এখান থেকে অপশনে দেখি নন আয়নিক তো হবে না, ক্যাটানোইক আর অ্যানানোইক। যেহেতু বলা হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, অবশ্যই এটা আয়নিক। ঠিক আছে, তো আমার বেস্ট অ্যান্সার হচ্ছে ডি, হাই মলিকুলার ওয়েট। এবার এইটার অ্যাপ্লিকেশনটা কোথায় এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং? দেখুন হচ্ছে কেমিস্ট্রির কোশ্চেন। আমি তোমাদের বলি, এইটা জেনারেলি কোয়াগুলেন্ট হিসাবে এখন মডার্ন ইউজ হয়। ঠিক আছে, কোয়াগুলেন্ট হিসাবে আমার ইউজ হয় কোয়াগুলেশন এন্ড ফকুলেশনে। ঠিক আছে, ইলেকট্রোলাইটস, পলি ইলেকট্রোলাইটস, এই জন্য এটাকে অনেক সময় পলি সল্টও বলা হয়। ঠিক আছে, হাই মলিকুলার ওয়েট হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 99, দ্য এভারেজ টাইম রিকোয়ার্ড ফর আ ব্যাস অফ ওয়াটার টু পাস থ্রু দ্য সেটিং, না এটা হবে সেটলিং। ঠিক আছে, সেটলিং বেসিন বা সেডিমেন্টাল বেসিন, সেটলিং। ঠিক আছে, সেটলিং বেসিন ইজ নোন অ্যাজ। ভালো কোশ্চেন। এখানে একটা জিনিস আমাদের বলে দিই, এখানে এভারেজ টাইম রিকোয়ারমেন্ট বলেছে এই ব্যাস অফ ওয়াটার টু পাস থ্রু দ্য বেসিন, সেটলিং বেসিন। ঠিক আছে, এবার এভারেজ টাইমের মধ্যে আমার যেটা আছে থিওরিটিক্যাল এভারেজ টাইম, যেটা আছে থিওরিটিক্যাল, ঠিক আছে, এভারেজ টাইম যেটা লাগে মানে ওয়াটার ফ্লো করতে, এই ব্যাস অফ ওয়াটার বা ডিটেন করতে, যেটাকে আমার বলা হয় হচ্ছে ডিটেনশন পিরিয়ড বা টাইম, ডিটেনশন অর রিটেনশন। ঠিক আছে, বা এটাকে মিন হাইড্রোলিক রেসিডেন্সও বলে বা হাইড্রোলিক রেসিডেন্স টাইমও বলে। এই চারটে সব এক জিনিস। ঠিক আছে, আর যখন অ্যাকচুয়াল যেটা ওয়াটার যখন ডিটেন করে, ঠিক আছে, অ্যাকচুয়াল এভারেজ টাইম যেটা আছে
ঠিক আছে, সেটাকে বলা হয়েছে ফ্লো থ্রু পিরিয়ড। ফ্লো থ্রু পিরিয়ড শর্টকাট লিখলাম। ঠিক আছে, এবার এখানে এভারেজ টাইম থিওরিটিক্যাল অ্যাকচুয়াল কিছুই বলেনি, তো ডিফল্ট হিসাবে আমরা অ্যাকচুয়ালটাকেই নিব এক নাম্বার। আর দুই নাম্বার দেখো বেস্ট টাইম বলে কিছু হয় না এই ক্ষেত্রে, ডিটেনশন পিরিয়ড আর মিন রেসিডেন্স টাইম কিন্তু সেম জিনিসই, তাহলে তো দুটো অ্যান্সার হবে না, তাহলে আমি অ্যাকচুয়ালটাই নিব, তাহলে আমার অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে এফটিপি, ফ্লো থ্রু টাইম বা পিরিয়ড। ঠিক আছে, একটা জিনিস তোমাদের বলি, আমাদের যেটা আছে ডিসপ্লেসমেন্ট এফিসিয়েন্সি, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট এফিসিয়েন্সি ইকুয়াল টু হয় হচ্ছে আমার অ্যাকচুয়াল এভারেজ ভেলোসিটি, অর্থাৎ আমার হচ্ছে ফ্লো থ্রু পিরিয়ড বা টাইম ডিভাইডেড বাই হচ্ছে HRT, হাইড্রোলিক রেসিডেন্স টাইম বা ডিটেনশন টাইম, এবং এটা অলওয়েজ লেস দ্যান 1 হয়। ঠিক আছে, তার জন্য ফ্লো থ্রু টাইমটা হচ্ছে সবসময় HRT থেকে কম হয়, কি জন্য? ডিউ টু শর্ট সার্কিটের জন্য। ঠিক আছে, ডিউ টু শর্ট সার্কিট, আরও ডিটেলসটা তোমরা কিন্তু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বইটা পেয়ে যাবে, ডিউ টু শর্ট সার্কিট। ক্লিয়ার? তো আমি মোটামুটি তোমাদেরকে ডিটেলসটা বলে দিলাম। নেক্সট অ্যান্ড লাস্ট, ইমহপ কোন ইমহপ কোন ইজ এমপ্লয়েড টু ডিটারমাইন। ঠিক আছে, এটা তোমরা সবাই জেনে রাখবে, ইমহপ কোন হচ্ছে সেটেলেবল সলিডের জন্য ইউজ করা হয়, আর সাসপেন্ডেড সলিডের জন্য আমার ইউজ করা হচ্ছে ফিল্টার পেপার। ঠিক আছে, তোমরা নোট ডাউন করে নিতে পারো, হোয়াইট মাইন ফিল্টার পেপার নাম্বার 44 ইউজ করা হয়। ঠিক আছে, আর ইনহপ কোনটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ইনহপ কোন। ঠিক আছে, একদম আমরা যে কোন খাই আইসক্রিম ওরকম দেখতে, সায়েন্টিস্ট ইমহপ তৈরি করেছিল, এটাকে ইমহপ কোন বলে সেটেলেবল সলিডের জন্য। ঠিক আছে, তো থ্যাংক ইউ, আবার নেক্সট আমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে 2003 কোশ্চেন পেপার সলিউশন নিয়ে। তো আজকের জন্য এই অবধি, আবার থ্যাংক ইউ।